বেঁচে থাকার সংগ্রাম চালাচ্ছে রাঙামাটির প্রতিটি মানুষ। জ্বালানি আর খাদ্য সংকটে বিপর্যস্ত, সর্বত্র ধ্বংসস্তূপ। কক্সবাজারে এখনো ঝুঁকিপূর্ণভাবে বাস করছে 2.5 লাখ মানুষ। কেবল বিপর্যয় আসলেই নড়ে চড়ে বসে প্রশাসন। 4 লেনের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একাংশ দখলে, ব্যাহত হচ্ছে যান চলাচল। ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা। সংবাদপত্র শিল্পে ভ্যাট আরোপ অশনি সংকেত। গণতন্ত্র বিকাশে বাধা, মূল্যায়ন সিনিয়র সাংবাদিকদের। এবং 2 মাস পর আজ দেশে ফিরছে মাশরাফি বাহিনী। 2 টেস্টের জন্য অস্ট্রেলিয়ার 13 সদস্যের দল ঘোষণা। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভয়াবহ পাহাড় ধসের পর দেশ থেকে বিচ্ছিন্ন এক মৃত্যু উপত্যকার নাম এখন রাঙামাটি। বেঁচে থাকার কঠিন সংগ্রামে ব্যস্ত এখানকার প্রতিটি মানুষ। প্রতিকূল আবহাওয়ায় প্রতিদিনই নতুন করে তৈরি হচ্ছে পাহাড় ধসের আশঙ্কা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। আর তাই ভয়, এভাবে চলতে থাকলে সামনের দিনগুলোতে দেখা দিতে পারে চরম খাদ্য সংকট। রাঙামাটির বর্তমান চিত্র জানাচ্ছেন নামিম হাসান, ছবি তুলেছেন শেখ জালাল। দিনরাত বৃষ্টি হচ্ছে, পাহাড়গুলো তাই এখনো ভয়ঙ্কর। যে কোনো সময় আবারও নেমে আসতে পারে, ধূলিসাৎ করে দিতে পারে সবকিছু। জীবনের মায়া উপেক্ষা করেই ক্রমাগত মাটিতে কোদাল চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। কারণ নয়নের মাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। চোখের সামনেই মাটি চাপা পড়েছেন 4 দিন আগে। আপনার পরিবারের আর কেউ মারা গেছে? আমার আব্বা আহত হয়েছে আর আমার আম্মাকে নিখোঁজ আর কি ওখানে ঠকাই পেয়েছে। রাঙামাটির পশ্চিম মুসলিম পাড়ার এই জায়গা থেকেই মিলেছে 3 পরিবারের 8 জনের লাশ। এখনো নিখোঁজ একজন। পাহাড় ধসের আশঙ্কা রয়েছে এখনো, আর তাই আব্দুল মান্নান ঘর ছেড়ে এখনো উদ্বাস্ত। এখন অবস্থায় উপরে সাল যে দুটো আছে এগুলো মাটির চাপে আছে, আর নিচের থেকে সম্পূর্ণ মাটিগুলো চলে গেছে। পড়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকতেছি না, আমরা ওই আশ্রম কেন্দ্রে আছি। চতুর্থ দিনে উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত চলছে, এবং যে বিষয়টি সেটি হচ্ছে উদ্ধার তৎপরতা চালাতে যে সবচেয়ে বড় সমস্যা যেটি হচ্ছে এই বৃষ্টিবিঘ্নিত যেই প্রতিদিন, সেই দিনগুলোই সবচেয়ে বড় সমস্যা। এবং এখনো পর্যন্ত পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। তার চেয়ে বড় যে সংকট যারা জীবিত রয়েছেন তাদের জন্য, সেটি হচ্ছে পুরো বিচ্ছিন্ন একটি নগরীতে পরিণত হয়েছে এই রাঙামাটি, যার ফলে সড়ক যোগাযোগ একরকম বন্ধ রয়েছে, একেবারে পায়ে হেঁটে মানুষ চলাচল করছে এবং নিত্যপণ্যের দাম অনেকখানি বেড়ে গেছে। পুরো শহর ঘুরে দেখা গেল সমস্ত পেট্রোল পাম্প বন্ধ। খোলা বাজারে যে তেল বিক্রি হচ্ছে তার দামও চড়া। কিছু পাওয়া যায় না, এরপর 150 টাকা লিটার, এরপরে তয় তরকারি, চোল ডাল, আমরা খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন। প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও। জেলা প্রশাসনের হুঁশিয়ারি উপেক্ষা করে চড়া হচ্ছে বাজার। একটা মালের যদি 500 টাকা 50 টাকা কত চলবে না, কাটে আনেন না, লেবার নাই, তাইলে কি করি এর মালটা আনি? আর এখন আনিয়ে তো দিতে কালিয়া কত কান্দ আর আর আনতেন না, সামনে কি নগাই মরতেইব। এখানে তো কোনো কিছু চাষ হয় না, সব বাইরে থেকে ডবল, ওখান থেকে ডবল নিচ্ছে, আমরা কি করবো? সাধারণ মানুষ তাই বলছে, সড়ক যোগাযোগ স্বাভাবিক না হলে ভবিষ্যৎ অনিশ্চিত। এখন পুরো শহর বিচ্ছিন্ন হয়ে যেই তো আমাদের এখন ভয়াবহ দুশ্চিন্তা, কারণ যে কোনো মুহূর্তে খাদ্য সংকট দেখা দিতে পারে। পাহাড়ের 200 মিটারের মতো রাস্তা ভেঙে গেছে, ওইটা দ্রুত না সারলে আমাদের খাদ্য সংকটে পড়তে হবে। বিকল্প ব্যবস্থা হচ্ছে কাপ্তাই লেক লঞ্চের মাধ্যমে, কারণ ওইটা তো অনেক ব্যয়বহুল। তবে কবে নাগাদ এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে রাঙামাটির মানুষ, সেই উত্তর জানা নেই কারণ। রামিম হাসান, নিউজ 24, রাঙামাটি। পাহাড় ধসের অন্যতম ঝুঁকিপূর্ণ স্থানের নাম কক্সবাজার, যেখানে পাহাড়ের পাদদেশে এখনো বাস করছে প্রায় 2.5 লাখ মানুষ। তবে সম্প্রতি ভূমিধস আতঙ্ক ছড়িয়েছে তাদের মনে, আর নড়ে চড়ে বসেছে প্রশাসনও। ইসমতারা ইস্যুর প্রতিবেদন জানাচ্ছেন মামুনুর রশিদ। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস নতুন নয়,
আর ভূমিধসের ঘটনাও এসব মানুষের অনেকটাই সয়ে যাওয়ার মতো। মূলত নিজস্ব জমি না থাকা ও কম ভাড়া হওয়ায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন কম আয়ের মানুষ। তবে সম্প্রতি চট্টগ্রাম সহ 4 জেলায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনা আতঙ্ক ছড়িয়েছে এসব মানুষের মনে। বসবাসকারীদের দাবি, বিকল্প কোনো থাকার ব্যবস্থা নেই তাদের, যার কারণে অসচ্ছলতার কাছেই হার মানছে তাদের প্রাণের মায়া। 91 তুমনে আমাদের সব কিছু চলে গেছে। চলে যাওয়ার কারণে আমরা মগনামার থেকে আমরা কক্সবাজার চলে আসছি। ঝড় বৃষ্টি আসলে আমাদের খুবই কষ্ট হয়, তবুও কি করব, করার কিছু নাই। কক্সবাজারে পাহাড় ধসে বড় বিপর্যয় ঘটে 2010 সালে, যেখানে প্রাণ হারান 4 সেনা সদস্য সহ 54 জন। এবার কোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে কাজ শুরু করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমরা চিহ্নিত করছি এবং যারা পাহাড়ের পাদদেশে আছে তাদেরকে আমরা সরিয়ে নিচ্ছি। ঝুঁকি নিয়ে বসবাসকারী ভূমিহীন মানুষদের মূল দাবি নিরাপদ আশ্রয়ের, যদিও তাদের পুনর্বাসনের বিষয়টিকে জটিল বলে দাবি করছেন জনপ্রতিনিধি ও জেলা প্রশাসক। আমরা চেষ্টা করছি একটা তালিকা প্রস্তুত করে তাদেরকে আমরা এই বছর ইনশাল্লাহ অন্য জায়গায় যাতে ঝুঁকিপূর্ণ রাস্তায় বসবাস করতে না হয় সেই জায়গায় আমরা তাদেরকে পুনর্বাসন করব। পুনর্বাসনের কাজটা করতে হয়, সেটা একটি ব্যাপক ভিত্তিক কাজ। সেই কাজটা আমাদের আরও পরবর্তী সময়ে আমরা সেটা হাত দিব। এখন আমরা দুর্যোগকালীন সময়টা যেন মোকাবিলা করতে পারি সেই ব্যবস্থাটা আমরা করছি। পাহাড় ধসে গেল 7 বছরে কক্সবাজারে 250-র বেশি মানুষ প্রাণ হারান, তবুও থেমে নেই পাহাড়ে বসতি স্থাপন। বন বিভাগের হিসেবে জেলার ছোট বড় বিভিন্ন পাহাড়ের পাদদেশে রয়েছে প্রায় 20,000 ঘরবাড়ি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে আবারও তলিয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। নগরীর বিভিন্ন সড়কে জমেছে কোমর সমান পানি, কোথাও কোথাও মানুষের ঘর ডুবে গেছে। আর এই সমস্যার স্থায়ী সমাধান চান নগরবাসী। নগরবিদরা বলছেন, স্থায়ী সমাধানের জন্য খনন করতে হবে নতুন খাল। নয়নবরা জয়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। যানবাহন না চললে পানিতে তলিয়ে যাওয়া এই সড়ক দেখলে যে কেউ খাল ভেবে বসবেন। বন্দরনগরীতে বৃষ্টির সময় এ যেন পরিচিত এক দৃশ্য। 2-1 দিনের ব্যবধানে এ সপ্তাহে আবারও বৃষ্টি শুরু হওয়ায় ফের জলাবদ্ধতা নগরীতে। একে অনেকটা নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন নাগরিকরা। যখন আমরা কষ্ট পাই তখন ওনারা এই বিষয়টা নিয়ে ভাবেন, আবার যখন বর্ষা চলে যায় সেই বিষয়টি তারা ভুলে যান। যেভাবে খাল খনন করা হয়, কিন্তু এই ঠিক পরক্ষণে দেখা যাচ্ছে নানান ময়লা আবর্জনা স্তূপ হয়ে ভরাট হয়ে যায়, এবং যে শ্রমিকগুলো দিয়ে এই কাজগুলো করা হয় এটা বাস্তবসম্মত কাজ নয়, পরিকল্পিত কাজ নয়। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য নতুন খাল খনন ও পুরনো খালগুলোর সংস্কারের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। রিটেনশন পন্ড, টাইডাল রেগুলেটর, নেভিগেশন গেট, নতুন খাল খনন এবং ওই আমাদের খালের মধ্য দিয়ে যে ইউটিলিটিস লাইনগুলি গেছে, যেগুলি প্রতিবন্ধকতা তৈরি করে অল্প সময়ের মধ্যেই খালের পানি প্রবাহটাকে বন্ধ করে দেয়, সেই লাইনগুলিকে দ্রুত অপসারণ করতে হবে। এই ধরনের অনেকগুলি প্রস্তাবনা আমরা পণ্ড বৃষ্টি প্রস্তাবনা সেখানে দিয়েছিলাম। সিটি মেয়র বলছেন, দ্রুতই এই সমস্যার সমাধান হবে না, এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। যদি সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হতো, পরিকল্পনা গ্রহণ করা, ইভেন কি মাস্টার প্ল্যান যদি বাস্তবায়ন করা যেত, তাহলে কিন্তু জলাবদ্ধতা হওয়ার কথা না। এটা এখন জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে। জলাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার ও বাকলিয়ার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুইডেন বাংলাদেশ সম্পর্কের সম্ভাবনা কাজে লাগানোর এখনই শ্রেষ্ঠ সময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যৌথ সমৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজন বিনিয়োগ, বাণিজ্য এবং উদ্ভাবনী ব্যবসার অংশীদার হওয়া। সফরের 3য় দিনে সুইডেনের বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজনে বাণিজ্য সংলাপে তিনি এসব কথা বলেন। সুইডেন থেকে শাহালি জয়ের রিপোর্ট। সফরের শেষ দিনে শেখ হাসিনাকে বিদায় জানাতে স্থানীয় গ্র্যান্ড হোটেলে ছিল প্রবাসী বাঙালিদের উপচে পড়া ভিড়। বিদায়ের আগে সকল প্রোটোকল ভেঙে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান। এর আগে সুইডিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই অর্থনৈতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করলে যৌথভাবে সমৃদ্ধ হবে দুই দেশ। আগামী 2021 থেকে 2041 পর্যন্ত নেওয়া উন্নয়ন ভিশনে দেশি ও সুইডিশ ব্যবসায়ীদের অংশগ্রহণে উৎসাহিত করছি।
প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর অন্য যে কোনো দেশের জন্য উদাহরণ। অন্যান্য খাতেও বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। দুদেশের জনজীবনে পরিবর্তন আনতে আমরা একযোগে কাজ করব। শেখ হাসিনা বলেন, দুই দেশের লাখ লাখ মানুষের জীবনমান বদলে দেওয়ার লক্ষ্যই হবে সম্পর্কের মূল ভিত্তি। এককভাবে বাংলাদেশের গার্মেন্টস পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় সুইডেনে। বাংলাদেশের লক্ষ্য রপ্তানির পরিমাণ আরও বাড়ানোর। একই সঙ্গে ঔষধ এবং চামড়াজাত পণ্য রপ্তানিরও লক্ষ্য রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় উঠে এলো সে প্রসঙ্গ। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের যে অনুকূল পরিবেশ রয়েছে তা কাজে লাগাতে সুইডিশ ব্যবসায়ীদের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে দেশটির শীর্ষ 3 ব্যবসা প্রতিষ্ঠান H&M, HBB এবং ইনভেস্টরের শীর্ষ কর্মকর্তারা আলাদাভাবে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। শাহ আলী জয়, নিউজ 24, স্টকহোম, সুইডেন। প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না, তাই নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। রাজধানীতে এক ইফতার মাহফিলে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয়নগরে একটি হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতাকর্মীদের সংগঠন রানেসা। মির্জা ফখরুল বলেন, দলীয় সরকার থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি আরো বলেন, সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কদিন পরেই সহায়ক সরকারের রূপরেখা দেবেন খালেদা জিয়া। আনন্দিত হয়েছে এই জন্য যে তারা আপনি বুঝতে পেরেছেন যে বিএনপি ছাড়া নির্বাচন হবে না। আমরা যেন ভুল না করি 14 সালের মতো নির্বাচনে যেন যায়। আমরা তো নির্বাচনে যেতে চেয়েছি, আপনারা চাতুরি করে কেয়ারটেকার সিস্টেম বাতিল করে দিয়ে আপনারা আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এবার একতরফা নির্বাচন হবে না। অবশ্যই নির্বাচনের সময় আপনাকে এমন একটা সরকার নিয়ে আসতে হবে যে সরকার নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে সাহায্য। ভ্যাট আরোপ সংবাদপত্রের ভবিষ্যৎকে অন্ধকারে নিক্ষেপ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিকরা। তারা বলছেন, সংবাদপত্রের ভ্যাটের এমন নজির বিশ্বের অন্য কোনো দেশে নেই। সংবাদপত্রকে চাপে রাখলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলেও মনে করেন তারা। তাই ভ্যাট আরোপ না করার পরামর্শ দিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। বিস্তারিত জানাচ্ছেন মাফিয়া মুক্তা। বিশ্বের বিভিন্ন দেশে সংবাদপত্র অন্য যে কোনো শিল্প থেকে বাড়তি সুবিধা পায়। পার্শ্ববর্তী দেশগুলোতেও আছে এই সহায়তার সুযোগ। তবে দেশে বাস্তবায়ন হতে যাওয়া ভ্যাট আইন বিপাকে ফেলছে সংবাদপত্র শিল্পকে। অনেকেই আশঙ্কা করছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সমাজের এই দর্পণের উপর ভ্যাটের বোঝা অশনি সংকেত। সিনিয়র সাংবাদিকরা বলছেন, এমন সিদ্ধান্ত সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত খাতগুলোর ক্ষতি করবে, যা গণমাধ্যমের জন্য হুমকি। সহায়তা তো পাচ্ছেই না, বরং সেখানে উল্টো ভ্যাট আরোপ করার মধ্য দিয়ে সংবাদপত্র শিল্পের উপর একটা আঘাত আসবে, যেটা সংবাদপত্র শিল্পে টিকে থাকার জন্য খুবই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সার্বিক অবস্থায় নিউজ পেপার সংকটের মধ্যেই আছে। এর মধ্যে যদি নতুন করে ভ্যাট চালু করা হয়, অনেক সংবাদপত্র বন্ধ হয়ে যাবে। সংবাদপত্রের উপর এভাবে ভ্যাটের বোঝা চাপিয়ে দিয়ে এই খাতকে নিয়ন্ত্রণের চেষ্টা সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও মনে করছেন তারা। আরও লাভ হবে না, দেশের তো লাভ হবে না, গণতন্ত্রের লাভ হবে না। অতএব সংবাদপত্র শিল্পের উপর নিয়ন্ত্রণের মানসিকতায় যদি এটা করা হয়ে থাকে, তবে সেটা দুর্ভাগ্যজনক। আমি বলবো যে এটা কৌশলে সংবাদপত্রকে একটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও সংবাদপত্র শিল্পের জন্য বাড়তি সহায়তা দেওয়া উচিত। এখন আমরা যদি দুনিয়া জুড়ে আমরা যদি সংবাদপত্রের কথা বিবেচনা করি, তখন দেখব যে সংবাদপত্র কিংবা প্রিন্টেড ম্যাটেরিয়াল কিংবা বই এগুলোর জন্য একটা আলাদা ট্যারিফ সিস্টেম আছে দুনিয়া জুড়ে। এটার প্রচার প্রচারণা হওয়া উচিত ছিল, যেটার সার্কুলেশন হওয়া উচিত ছিল, সেটা কিন্তু বাংলাদেশে হয়নি। তাদের একটা অতিরিক্ত করের বোঝা তাদের ঘাড়ে চাপলো, এটি হচ্ছে বিষয়। যুক্তরাষ্ট্র পোস্টাল আইন অনুযায়ী 1792 সাল থেকে সংবাদপত্র সরবরাহে ট্যারিফ ছাড় দিয়ে আসছে, যা অনুসরণ করছে বিশ্বের বিভিন্ন দেশ। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একাংশ দখল হওয়ায় এবার ঈদে দীর্ঘ যানজটের শঙ্কা করছে যাত্রীরা। ঈদের সময় লাখো মানুষের ভোগান্তি কমাতে দ্রুত উচ্ছেদ অভিযান চালানোর দাবি তাদের। আর ঈদের আগেই সড়ক দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সৈয়দ নোমানের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়ক দখল করে এভাবেই গড়ে উঠেছে যানবাহনের স্ট্যান্ড। সেই সাথে মহাসড়কের পাশে ও সড়ক দখল করে বসানো হয়েছে বাজার। এতে রাস্তার দুপাশ সংকুচিত হওয়ায় ব্যস্ততম সড়কে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। আসন্ন ঈদে এমন যানজট আরও বাড়বে বলে শঙ্কা করছেন যাত্রী ও চালকরা। রাস্তার দুপাশে এত বেশি অবৈধ দোকানপাট, গাড়ি পার্কিং, এজন্য আমাদের আসলে চলাফেরা অনেক অসুবিধা। ফুটপাতের দোকানের জন্য আমরা চলাফেরা করতে পারি না, আর এখানে গাড়ি ঘোড়া অনেক আমাদের ভিড় করে, যেটা আমাদের রাস্তাতে ফুটপাতে চলার জন্য অনেক সমস্যা হয়ে যায়। রাস্তার উপরে যে বাজারগুলো বসে এটা দ্রুত একটা সঠিক সমাধান চাই, যেন বাজারটা সঠিক একটা জায়গায় স্থানান্তর করে বাজার কর্তৃপক্ষ। এই যে সামনে যে একটা ভ্যান রাখছে, তাহলে কিভাবে এখানে যাইতে হবে? এই সাইডে গাড়ি যাচ্ছে, তাহলে এখানে তো 10 মিনিট সময় এমনি চলে যাবে। এই যে এখন ইফতারের টাইম। তবে ঈদের আগেই দখল হওয়া এসব স্থান দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। স্থায়ী দোকান নাই আমাদের জানা মতে, কখনো কখনো অস্থায়ীভাবে কিছু লোক বসার চেষ্টা করে, সেগুলো আমাদের নলেজে যখনই আসে আমরা রিমুভ করি। আর আসন্ন ঈদ উপলক্ষে অবশ্যই এগুলোকে আমরা স্পেশাল কেয়ার নেব এবং রোডের উপরে কেবলমাত্র যাত্রী আর পরিবহন ছাড়া কোনো কিছু থাকবে না। এবার ঈদে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রী দুর্ভোগ কমাতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ক্রিকেটের খবর। 2 মাসের সফর শেষে আজ দেশে ফিরছে মাশরাফি বাহিনী। বার্মিংহাম থেকে দুবাই হয়ে সবকিছু ঠিক থাকলে সকাল 8:40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে টাইগাররা। এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকা ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান সাকিব মুশফিকরা। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে আবারও ঘরের ছেলেরা ফিরে আসছে বাংলার মাটিতে। সফল যাত্রার শুরু আর শেষটার সবকিছু নাজমুস সাকিবের প্রতিবেদনে। এপ্রিলের শেষ থেকে মে মাসের 24 তারিখ এই পুরোটা সময়ে বাংলাদেশ দল সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প আর ত্রিদেশীয় সিরিজের ব্যস্ততা চাদরে মোড়ানো ছিল। ফুরসত ছিল না দম ফেলার। চোখে মুখে একটাই স্বপ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফি। সেরাদের কাতারে সেরা হতে হলে যারপনায় পরিশ্রম আর কঠোর অনুশীলনে গা গরম রাখতে হবে সারাক্ষণ। টাই নেশন সিরিজেই বাংলার জন্য সুদূর উত্তর পশ্চিম ইউরোপ থেকে সুখবর। নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়ে নাম্বার 6-এ। পুচকে আয়ারল্যান্ডকেও পাত্তা দেয়নি টাইগাররা। সফল টাই নেশন শেষে বিশ্বের অন্যতম সুদর্শন শহর লন্ডনে যাত্রা। ওভাল থেকে কার্ডিফ, পরে এজবাস্টন, সবখানেই স্বপ্নটা লেগেছিল চোখের কোণে। ওপেনিং ম্যাচে ইংল্যান্ড বধ অল্পের জন্য হয়নি। পরের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি। আর তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে বধ করে পুরো বিশ্বকে তাতিয়ে দিয়ে শেষ 4-এর যাত্রা নিশ্চিত করা। অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের ফলাফল সাপেক্ষে সবকিছুই যেন বাংলার ফেভারে। ভারতের সঙ্গে হয়নি পারা, কিন্তু বিশ্ব দেখেছে ধারাবাহিক আর পরিণত তামিমকে। সাকিব রিয়াদের লড়াকু পার্টনারশিপ, এটাই বা কম কিসের? প্রথমবার আইসিসির বৈশ্বিক আসরে পা মারানো 4টিখানি কথা নয়। যেতে পারেনি অস্ট্রেলিয়া কিংবা র্যাঙ্কিং টপার দক্ষিণ আফ্রিকাও, কিন্তু যেতে পেরেছে বাংলাদেশ। বৈঠা হাতে করেছে সংগ্রাম। চ্যাম্পিয়ন্স ট্রফি সেমির অনার্স বোর্ডে আজীবন থাকবে বাংলার নাম। টাইগারদের নতুন প্রজন্ম হয়তো বিশ্ব জয় করবে একদিন। সেদিন মাশরাফি, সাকিব, তামিমরা হয়তো থাকবেন ডাগআউটে, কিন্তু বিশ্বমঞ্চে উঁচু থেকে আরও উঁচুতে যাবে বাংলার বিজয় কেতন। নাজমুস সাকিব, নিউজ 24। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী রায়হান মাসুদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রায়হান, বাংলাদেশ দল ঢাকায় কখন আসছে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আমরা অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে উপস্থিত সাংবাদিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন বাংলাদেশ জাতীয় টিমের ক্রিকেটাররা আসবে। কারণ জাতীয় টিমের ক্রিকেটারদের নিয়ে আগ্রহ কিন্তু পুরো দেশ জুড়ে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা যে কীর্তি করে দেখিয়েছে তা কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিরল। এমনকি বাংলাদেশের যে কোনো খেলার ইতিহাসে, যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের সেমিফাইনালে কিন্তু এই প্রথম উঠলো বাংলাদেশ, যা নিয়ে কিন্তু মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণে আগ্রহ ছিল। এবং ইন্ডিয়ার ম্যাচের আগেও আমরা দেখেছি জনমানুষের মধ্যে যে পরিমাণ উত্তেজনা বিরাজ করছিল ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে, তা কিন্তু চরমভাবে লক্ষণীয়। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সর্বক্ষণে কিন্তু আমরা দেখতে পেয়েছি ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে সবার মধ্যে একটা উৎকণ্ঠা বিরাজ করছিল। যদিও বাংলাদেশ
সেমিফাইনালে তেমন আশার অনুরূপ পারফরমেন্স করে দেখাতে পারেনি, তবুও কিন্তু মানুষের মধ্যে এখন পর্যন্ত টাইগারদের প্রতি যে ভালোবাসা, যে অকুণ্ঠ সমর্থন আছে তা কিন্তু বহাল রেখেছে সমর্থকরা। আমরা দেখেছি যে বিমানবন্দরে ঢোকার আগে সমর্থকরা ফুলের তোড়া নিয়ে বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মাশরাফিকে নিয়ে স্তুতি বাক্য, মাশরাফির প্রশংসা, সাকিব আল হাসানের প্রশংসা তারা করছিলেন। তাদের মুখে বারবার একটি কথা আসছিল যে বাংলাদেশ এবং অন্যান্য যারা টিম ছিল সেমিফাইনালে ওঠার জন্য গ্রুপ এতে বাংলাদেশ ছিল, গ্রুপ অফ ডেথ ছিল, যেখানে তিনটি যারা কিনা উপমহাদেশের বাইরের টিম, যারা কিন্তু ওভারসিজ কন্ডিশনে যারা সাধারণত ভালো খেলে থাকে, তাদের বিপক্ষে লড়াই করে কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। এই কীর্তি কিন্তু খুব একটা কম কিছু না। বাংলাদেশের কিন্তু প্রথমে যে লক্ষ্য ছিল সেটা কিন্তু গ্রুপ এতে ভালো খেলা, সেই ভালো খেলার লক্ষ্য গণ্ডি পার করে এসে বাংলাদেশ যখন সেমিফাইনাল খেললো তখন কিন্তু মানুষের আশা অনেকখানি পূরণ হয়েছে। যদিও সেমিফাইনালে সেই আশা কিছুটা হতাশায় রূপ নিয়েছে, তবুও মানুষ কিন্তু সেমিফাইনালটিকেই বড় করে দেখছে, কারণ বাংলাদেশের মানুষ এর আগে কিন্তু কখনো বাংলাদেশ ক্রিকেটের সেমিফাইনালে খেলবে এমনটা ভাবেনি, বা মনে করা হচ্ছে এখানে একটি বিরচিত সংবর্ধনা হয়তো দেয়া হবে না আপাতত, কিন্তু সাকিব মাশরাফিদের জন্য অধীর আগ্রহে কিন্তু এখানে অপেক্ষা করছে মানুষ। আমরা যদি একটু আগের খেলার একটু কথা আপনাদের বলি, বাংলাদেশ প্রথম ম্যাচে ইংল্যান্ডের সাথে 305 করে 8 উইকেটে হেরে যায়। পরের ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের মুহূর্তের আগেও বৃষ্টিভাগ্য আমাদের সাথে ছিল। এর আগেও কিন্তু অস্ট্রেলিয়ার সাথেও বৃষ্টিভাগ্য ছিল। আমাদের ইকুয়েশন ছিল এমন যে অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ডকে হারায় তাহলে আমরা উঠতে পারবো না, কিন্তু আমরা আমাদের সুযোগটা ঠিকই কাজে লাগিয়েছি এবং আমরা নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছি। এই মুহূর্তে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুটি কয়েক সাংবাদিক এবং তারা কিন্তু অপেক্ষমান কখন টাইগাররা আসবে, কখন তাদের বিজয়ের মালা পরিয়ে দেওয়া হবে। যোজনা। রাহেন মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহজালাল বিমানবন্দর থেকে মাশরাফি বাহিনীর 2 মাস পরে ফেরত আসার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাহেন মাসুদ। এদিকে আগস্টে বাংলাদেশে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথকে অধিনায়ক করে দলে আছেন ডেভিড ওয়ার্নার, অ্যাশটন আগার, হিলটন কার্ট্রিট, পেট কামিন্স, পিটার হ্যান্ডসকপ, জশ হেজেলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথিউ রেনসো ও ম্যাথিউ ওয়েড। গেল ভারত সফরে পায়ের ইনজুরিতে পড়ে দল থেকে বাদ পড়েছেন মিচেল স্টার্ক। এছাড়াও 13 জনেরই স্টিভ ওকিফ এবং শন মার্শ। আগামী 18 আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। 22 তারিখ ফতুল্লায় আছে 3 দিনের প্রস্তুতি ম্যাচ। এর 2 দিন বাদেই 27 তারিখ ঢাকায় প্রথম টেস্ট টাইগারদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। শেষ টেস্টটি হবে 4 তারিখ চট্টগ্রামে। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে তৃণমূলের সমস্যার সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। চার জেলায় পাহাড় ধসে 1.5 শতাধিক মানুষের মৃত্যুর পরও কিছুতেই থামছে না পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাস। সিলেটের বিভিন্ন পাহাড়ে এখনো হাজার হাজার মানুষ বাস করছে। বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিদার আলম নোবেল। নোবেল, আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে এখনো পাহাড় ধসের আশঙ্কা আছে, তো এরপরও আসলে সিলেটে ঝুঁকিপূর্ণ বসবাস থামছে না। তো আপনি সেখানে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ যোজনা।
আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সিলেট শহরতলির বালুচর এলাকা। এই এলাকাটি একসময় টিলা এবং পাহাড় বেষ্টিত ছিল, এখন অনেকগুলো টিলা এবং পাহাড় রয়েছে। কিন্তু আমি যদি আপনাকে এখন বর্তমান অবস্থাটি দেখাই তাহলে আপনি দেখবেন যে এই এলাকার টিলাগুলো কেটে কিন্তু এখান ভূমিকাকু যারা আছেন, এখানকার প্রভাবশালী ভূমিকাকু, তারা কিন্তু এখানে আবাসিক প্লট তৈরি করেছেন এবং এই প্লটগুলো এখন কিন্তু বলতে গেলে মৃত্যুর ঝুঁকিতে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় পাহাড়ের একদম ঢালুভাবে তারা কেটে সেখানে পাদদেশে নানা রকমের কলোনি তৈরি করে বাসা তৈরি করে নিম্ন আয়ের মানুষদেরকে তারা ভাড়া দিয়েছেন, যে কারণে কিন্তু এই এলাকার যে কলোনিগুলো রয়েছে পাহাড়ের পাদদেশে, সেই এলাকায় কিন্তু চট্টগ্রামে আমরা যেমন দেখেছি পাহাড় দোষে প্রাণহানির ঘটনা, এইরকম কিন্তু আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। এই বালুচর এলাকায় কিন্তু এক সময় কিন্তু খুব একটা বসতি ছিল না, শুধু পাহাড় এবং টিলা ছিল, কিন্তু ভূমিকাকুরা সেই জায়গায় টিলা এবং পাহাড় কেটে তারা বসতি স্থাপন করে দিয়েছেন। এবং এই যে কলোনিগুলো আপনি দেখতে পাচ্ছেন সেই কলোনিগুলোর কিন্তু ভাড়া খুবই কম হয়, নিম্ন আয়ের মানুষদেরকে প্রলুব্ধ করে এখানে বসবাস করতে তারা অনেকটা বাধ্য করেছেন, এমনটা যারা এখানে বসবাস করছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই জায়গাটা ছাড়াও সিলেটের শহরের ভিতরে কিন্তু অনেক জায়গায় পাহাড় এবং টিলা রয়েছে যেগুলোতে ঝুঁকিপূর্ণভাবে মানুষ বসবাস করছে। চট্টগ্রামের পর ট্র্যাজেডির পর কিন্তু সিলেটের প্রশাসন কিছুটা নড়েচড়ে বসেছিল, তারা এই পাহাড় এবং টিলার পাদদেশ থেকে মানুষকে সরিয়ে নেওয়ার একটি উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেই উদ্যোগটি কিন্তু আমরা খুব একটা সফল হতে দেখিনি। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছিল যে সিলেট জেলার যে 13টি উপজেলা রয়েছে এর মধ্যে 8টি উপজেলার বিভিন্ন টিলা এবং পাহাড়ের নিচে প্রায় সহস্রাধিক পরিবার বসবাস করছে। তাদেরকে সতর্ক করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাইকিং করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে পাহাড়ের পাদদেশ থেকে তারা যেন নিরাপদ আশ্রয়ে সরে যায়। কিন্তু আমরা এখন পর্যন্ত উপজেলাগুলোর থেকে কোনো খবর পাইনি যে ঝুঁকিপূর্ণ বসবাস যারা করছেন তারা সেখান থেকে সরে যাওয়ার। আর সিলেট শহরের অবস্থা যদি বলি তাহলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন যে আগামীকাল অর্থাৎ 18 জুন তিনি এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের পরিষদকে নিয়ে তারা একটি জরুরি সভা আহ্বান করেছেন এবং সেই সভা থেকে তারা সিদ্ধান্ত নেবেন যে কোন কোন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে মানুষ বসবাস করছে এবং তারা সেই সভা সিদ্ধান্ত নেবেন যে এই লোকগুলোকে সরিয়ে নেওয়া সম্ভব হবে কিনা বা কীরকম সচেতনতামূলক কার্যক্রম চালানো যায় এ বিষয়টি তারা সিদ্ধান্ত নেবেন। তো যোজনা সিলেটের যে অবস্থা আপনি জানেন যে সিলেট হচ্ছে পাহাড় এবং টিলা বেষ্টিত এলাকা, কিন্তু এই টিলাগুলো কিন্তু একসময় অক্ষত অবস্থায় ছিল, দিন দিন ভূমিকাকুরা সেই টিলাগুলো কিন্তু কেটে একদম ঝুঁকিপূর্ণ করে তোলায় কিন্তু প্রাণহানির সংখ্যা দেখা দিয়েছে। প্রতি বছর কিন্তু সিলেটে টিলা এবং পাহাড়ের দোষে কিন্তু মানুষ মারা যায় এবং আহত হয়, এরকম ঘটনা ঘটে। গত 3-4 বছরে কিন্তু সিলেটে অন্তত 15 থেকে 20 জনের প্রাণহানি ঘটেছে এরকম টিলা বা পাহাড় দোষে। এবারও কিন্তু বর্ষা মৌসুমের শুরুতে সিলেটের বিভিন্ন স্থানে কিন্তু পাহাড় দোষের ঘটনা ঘটেছে, আমরা খবর পেয়েছি, কিন্তু হতাহতের ঘটনা যদিও ঘটেনি। আমি যে টিলাটির উপর আছি সেই টিলাটি তো কিন্তু এই বর্ষা মৌসুমে বেশ ফাটল দেখা দিয়েছে। আমরা যদি দেখানো সম্ভব হয় তাহলে আপনি দেখবেন যে এই টিলার ঠিক মাঝখান দিয়ে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং যদি এই টিলাটি দোষে পড়ে তাহলে কিন্তু এই এলাকার যে এই টিলার যে নিচে যে সকল আধা পাকা ঘর বা কাঁচা ঘর রয়েছে সেগুলো ভেঙে যাবে এবং প্রাণহানির ঘটনা ঘটবে। আমরা এই টিলার নিচে যারা বসবাস করছেন এরকম কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে বলেছেন যে তাদের আসলে বিকল্প কোনো জায়গা নেই এখান থেকে সরে যাওয়ার। তারা বলছেন যে এই টিলার যিনি মালিক আছেন তিনি এই টিলার নিচে কলোনি করে তাদেরকে থাকতে দিয়েছেন, কারো কাছ থেকে মালিক ভাড়া নিচ্ছেন খুবই অল্প পরিমাণে, আবার কারো কাছ থেকে কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে না, যে কারণে তারা বাধ্য হয়েই তারা এখানে বসবাস করছেন। যোজনা এই ছিল সিলেটের টিলার নিচে ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছেন তাদের বর্তমান অবস্থা। নোবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বাংলাদেশ লাইভে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিদার আলম নোবেল। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিস্থল, এই সমাধিকে কেন্দ্র করে এখানে গড়ে তোলা হয়েছে একটি কমপ্লেক্স। টুঙ্গিপাড়ার ইতিবৃত্ত তুলে ধরতে বাংলাদেশ লাইভে এবারে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব। গোপালগঞ্জের এই টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু কমপ্লেক্স কেমন দেখছেন?
এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সের যে একটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আছে তার সামনে। আমরা জানি বঙ্গবন্ধুর স্মৃতিকে ধারণ করে রাখার জন্য তার ব্যবহৃত জিনিসপত্র, এমনকি তিনি যেই কফিনটিতে চড়ে শেষ যাত্রায় এই টুঙ্গিপাড়ার মাটিতে এসেছিলেন সেই কফিনটিও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। বঙ্গবন্ধুর শেষ গোসলের পর তার পাঞ্জাবির ভিতরে তার যে একটি চশমার যে একটি ফ্রেম ভেঙে গিয়েছিল, সেই চশমাটি তার পকেটে ছিল তার প্রিয় পাইপটি, সেই সব কিছুই এখানে সংরক্ষণ করা হয়েছে। এটি বাঙালি জাতির একটি অত্যন্ত আবেগতাড়িত আবেগ ঘন একটি সংগ্রহশালা হচ্ছে এই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। কিন্তু এই মুহূর্তে আমরা দর্শকদেরকে এর ভিতরে দেখাতে পারছি না, কারণ হচ্ছে এর কিছু উন্নয়ন কাজ চলছে। তবে এর ভিতরে আর কি কি আছে, কি কি জিনিস এখানে রাখা হয়েছে আমাদের দর্শকের জন্য, সেই বিষয়টি আমরা এই জাদুঘরের যে কিউরেটর জনাব নুরুল ইসলাম সাহেবের মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে বিষয়টি জানাতে চাই। জনাব নুরুল ইসলাম, আপনি তো এই মহান আমাদের বাঙালি জাতির যে দীর্ঘদিনের একটি স্বপ্ন, একটি চেতনা, একটি তীর্থস্থান, আবেগের অনেক উপাদান এর ভিতরে আছে। তো আপনি কি আমাদেরকে বলবেন যে এই যে এর উন্নয়ন কাজ চলছে, এটা কতদিন চলবে বা কতদিন পরে এটা আবার দর্শকদের জন্য খুলে দেওয়া হতে পারে, বা এর ভিতরে কি কি আছে একটু যদি আমাদের দর্শকদেরকে বলেন। শিওর, ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিসৌধ কমপ্লেক্সের জাদুঘরে মূলত জাতির পিতার ব্যক্তিগত এবং পারিবারিক জীবন সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি রয়েছে। সব থেকে জাতির বিষাদময় স্মৃতির বাহন জাতির পিতার কফিন বক্সটি এখানেই উন্মুক্ত রয়েছে দর্শনার্থীদের জন্য। এছাড়া সমাধিসৌধ কমপ্লেক্স এই জাদুঘরে বিভিন্ন স্বাধীনতার পূর্ব সময় থেকে স্বাধীনতার পরবর্তী বঙ্গবন্ধুর শেষ জীবন পর্যন্ত যেসব ঐতিহাসিক প্রেক্ষাপটে সবকিছুই প্রদর্শন আকারে, ছবি আকারে এগুলো প্রদর্শিত হয়েছে। এটা আবার দর্শকের জন্য কবে খুলে দেওয়া হতে পারে? এটা আমাদের কাজ রিনোভেশন ওয়ার্ক চলছে এবং ব্যাপকভাবে চলছে। এটা আগামী আরো আনুমানিক 3 থেকে 4 মাস পর্যন্ত আমাদের কাজ চলবে। এরপরে পূর্ণরূপে এটার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। যোজনা কিউরেটর আমাদেরকে জানাচ্ছিলেন, আমাদেরকে যেমনটি বললেন যে জাতির বিষাদময় স্মৃতির বাহন হচ্ছে এই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, এর কাজ চলছে। এবং উনি যেটা আমাদেরকে বললেন যে এটা আসলে যে জাদুঘরের জিনিসপত্র সংরক্ষণের যে এটা একটা দীর্ঘ এবং খুব ধীরে ধীরে কাজগুলো করতে হয় বলে সময় লাগে, তাই এটা ইতিমধ্যে 6 মাস অতিক্রান্ত হয়েছে এই সংরক্ষণের কাজটা চলছে এবং আরো 3-4 মাস এই কাজ চলবে। এই 3-4 মাস কাজ চলার পর তিনি আশা করছেন যে এটা আমাদের জন্য আবার খুলে দেওয়া হবে, দর্শকের জন্য খুলে দেওয়া হবে। আসলে জাতির বিষাদময় স্মৃতির বাহন তিনি যেমনটি বললেন কিউরেটর, যে এর মধ্যে জাতির শেষ যাত্রার যে কফিনটি সেখানে সংরক্ষণ করা হয়েছে, জাতির জনকের ব্যবহৃত একান্ত ব্যক্তিগত জিনিসপত্র এখানে রয়েছে। সেই জিনিসগুলো দেখে দর্শনার্থীরা আবার ধন্য হবে, বঙ্গবন্ধুকে স্মরণ করবে। যোজনা। হাসান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সহকর্মী হাসান হাবিব। ক্লাবের সদস্য সুধীরজনদের সম্মানে ইফতার মাহফিল করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রাজধানীর হোটেল র্যাডিসনে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান। অনুষ্ঠানে খেলোয়াড়, কোচ, সাবেক খেলোয়াড় ও শুভানুধ্যায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এ সময় ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর কাদের সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। স্বাধীনতার জন্য করুন ইয়া রাব্বাল আলামিন। বিশেষ তার পরিবার পরিজন যারা দুনিয়া হায়াত দান করুন ইয়া রাব, তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। রাজধানীর ডেমরা থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই ইফতারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
রাজধানীতে শুরু হয়েছে জাতীয় ফল মেলা। রাজধানীর খামারবাড়িতে 3 দিনের এই মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি বিলুপ্ত প্রায় দেশীয় ফলের পরিকল্পিত চাষের তাগিদ দেন। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। কৃষিবিদ আর কৃষকের চেষ্টায় এখন বছরের 8 মাসই পাওয়া যাবে নানা জাতের আম, আর পরিকল্পিত চাষাবাদে পাওয়া যাবে অন্যান্য ফলও। কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে এই মেলায় যারা আসবেন তারা দেশীয় বিলুপ্তপ্রায় ফল ও ফলের গাছ সম্পর্কে ধারণা নিতে পারবেন। আয়োজক আর দর্শনার্থীরা বলছেন, ফল মেলায় এসে অনেকেই উদ্বুদ্ধ হন ফল চাষে। এটার উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা। শহরের বাচ্চারা তো এই ফলগুলো অনেকেই চেনে না, এখানে একটু চেনার সুযোগ হয় তাদের। অনেকে উদ্বুদ্ধ হয়, জানে না যে কী ফল বাইরে যাচ্ছে, যেমন আমাদের স্টল থেকে অনেক জিনিসই বাইরে যায়, তো ফার্মারে এইসব দেখে দেখা যাচ্ছে তারা উদ্বুদ্ধ হয়। আমার কাছে ভালো লেগেছে হলো ড্রাগন ফ্রুটটা বেশি, এটা হলো প্রথমবার দেখছি আমি। হাতে নিজের গাছ লাগিয়ে নিজের ফল খাবো। এখান থেকে আমরা শিখতে পারবো কিভাবে আমরা মানে বিভিন্ন কেমিক্যাল মুক্ত ফল পেতে পারি। ফল প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী, আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষিমন্ত্রী। তারা জোর দেন বিলুপ্ত হতে যাওয়া ফলের পরিকল্পিত চাষের উপর। শিখবেন এবং প্রয়োগ করবেন, এটাই হলো কৃষির মূল কথা। আর আজকে আমরা মধ্য আয়ের দেশের পা দিচ্ছি বলেই আমরা রপ্তানির কথা চিন্তা করতে পারছি। ফলের সংরক্ষণ এবং ফলের সরবরাহ যাতে আমরা সারা বছর পেতে পারি, সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার। আমার মনে হয় এই কাজটা আমরা করতে পারলে স্বাভাবিকভাবে আমাদের পুষ্টির যথেষ্ট পরিবর্তন হবে, আমাদের স্বাস্থ্য আরও ভালো হবে। এবারের মেলায় প্রদর্শনীর জন্য প্রত্যেক জেলার জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তার মাধ্যমে দেশের 64টি জেলা থেকে ফল সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি দেশের 73টি হর্টিকালচারাল সেন্টার থেকেও এসেছে ফল ও ফলদ বৃক্ষ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুট কোল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। শুক্রবার বিকেলে রাইনল্যান্ড প্যালেন্টাইনডেট প্রদেশের লুইডভিগসফাকেনে নিজের বাড়িতে মারা যান হেলমুট। রক্ষণশীল এ রাজনীতিবিদ 1969 থেকে 1976 সাল পর্যন্ত রাইনল্যান্ড প্যালেন্টাইনেটে প্রদেশে মিনিস্টার প্রেসিডেন্ট ছিলেন। 1982 থেকে 1998 পর্যন্ত জার্মানির চ্যান্সেলরের পদে দায়িত্ব পালন করেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরার সঙ্গে তিনি ইউরো মুদ্রা প্রচলন করেন, আর তার শাসনামলেই বার্লিন দেয়াল ভেঙে দুই জার্মানি এক হয়। ব্রাসেলসে ইউরোপীয় কমিশন ভবনের বাইরে পতাকা কোলের সম্মানে অর্থ নির্মিত রাখা হয়। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি। বিরতি পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। শুরুতে জেনে নিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রধান শিরোনাম, নতুন প্রার্থী খুঁজছে দুই দল, অস্তিত্ব সংকটে সংবাদপত্র শিল্প, খুনের রাজনীতি ছেড়ে নির্বাচনে আসুন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী, পাহাড়ে টিকে থাকার লড়াই, এখনও বিচ্ছিন্ন রাঙামাটি শহর, আরও 2 লাশ উদ্ধার কাজ শেষ।
এরপর দেখে নেব দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠে আজকের প্রধান শিরোনাম, নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, নেতাদের পরামর্শে ভোট চাইলেন খালেদা। টাকা দিয়েও মিলছে না খাবার, পাহাড় ধস, 5 জেলায় 156 লাশ। খালেদার প্রতি হাসিনা, ধ্বংসের রাজনীতি ছেড়ে নির্বাচনে আসুন। দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, যেন যুদ্ধ বিধ্বস্ত জনপদ রাঙামাটি, সবার গুদামে চালের ঘাটতি। ফরিদপুরের রাজনীতি, আওয়ামী লীগের দুই পক্ষে বিবাদ, ধারাবাহিক সংঘর্ষ। দৈনিক জনকণ্ঠের আজকের প্রধান শিরোনাম, হাহাকার আহাঝারি, বেফাস কথায় ওস্তাদ, বিএনপি পাহাড়ে ক্ষতিগ্রস্তদের পাশে যায়নি। সুইডেনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান। দৈনিক যুগান্তরে আজকের প্রধান শিরোনাম, তেজস্ক্রিয় গামা রশ্মি ছড়ানোর আশঙ্কা, ঢামেক হাসপাতাল, চাঁদা দে নইলে জীবন। খালেদা জিয়ার উদ্দেশ্যে শেখ হাসিনা, আর ভুল করবেন না, নির্বাচনে অংশ নিন। দর্শক, এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবারে যাব চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ হায়দার, আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রাম থেকে প্রকাশিত আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো কি কি? ধন্যবাদ যোজনা। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজেই চট্টগ্রামের যে নিউ মার্কেট এলাকা রয়েছে সেই এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের খবর বিশেষ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে এবং চট্টগ্রামের একটি নতুন ফ্লাইওভার যেটিকে বলা হচ্ছে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার, সেটি উদ্বোধন এবং কিছু রাজনৈতিক এবং আঞ্চলিক গুরুত্ব সম্বলিত প্রতিবেদন রয়েছে। দৈনিক আজাদী যেটি চট্টগ্রামের সবচেয়ে পুরনো দৈনিক, সেটির প্রধান শিরোনাম করা হয়েছে নিউ মার্কেট এলাকায় হকার পুলিশ সংঘর্ষ, 5 পুলিশ সহ 13 জন আহত এবং খুলে দেওয়া হলো আখতারুজ্জামান ফ্লাইওভার, ডিসেম্বরে এই কাজ শেষ করতে চায় সিডিএ। এদিকে কর্ণফুলী ও হালদার পানিতে বেড়েছে কাদা, ওয়াসার পানি উৎপাদন ব্যাহত এবং রাঙ্গামাটির 7 রুটের 145টি স্থানে ধস, দুর্ভোগে মানুষ, যোগাযোগ সচল করার প্রাণান্ত চেষ্টা এবং রাঙ্গামাটিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলেও এই কাগজ বিশেষ প্রতিবেদন করেছে। দৈনিক পূর্বক্ষণ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে পার্বত্য অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তারা গুচ্ছ প্রতিবেদন করেছেন এবং একটি প্রতিবেদনে বলা হচ্ছে এবার বেঁচে থাকার লড়াই, পণ্য পরিবহন ও যাতায়াতে 2টি লঞ্চ সার্ভিস চালু এবং রাঙ্গামাটিতে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণার দিনে আরও 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে এই কাগজ বিশেষ প্রতিবেদন করেছে এবং 13 নাবিক উদ্ধার, কুতুবদিয়া চ্যানেলে 800 টন গম নিয়ে লাইটার ডুবির খবর এবং উত্তর কাট্টলী অর্থাৎ চট্টগ্রাম নগরেরই একটি এলাকা, সেটিতে পোশাক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলেও এই কাগজ বিশেষ প্রতিবেদন ছেড়েছে এবং খালেদা জিয়া অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের বরাত দিয়ে এই কাগজটি শিরোনাম করেছে, ধ্বংসের রাজনীতি ছেড়ে নির্বাচনে অংশ নিন। দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেটকে কেন্দ্র করে অনুসন্ধানী প্রতিবেদন, তারা শিরোনাম করেছেন লাশ নিয়ে বাণিজ্য এবং মিরসরাইয়ে আরও 150 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হবে, যেটির বিদ্যুৎ সরবরাহ দেওয়া হবে প্রত্যাসন্ন যে স্পেশাল ইকোনমিক জোন হবে সেই স্পেশাল ইকোনমিক জোনে। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে রাঙ্গামাটিতে উদ্ধার অভিযান সমাপ্তির প্রধান প্রতিবেদনের পাশাপাশি তারা পাহাড়ে যে বিপর্যয়, সেই বিপর্যয়ের নেপথ্যের কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন আরেকটি প্রতিবেদনে। এতে বলা হচ্ছে 4.5 দশকেও বনায়ন হয়নি পাহাড়ে এবং চট্টগ্রামের রাজনীতি নিয়ে এই কাগজটি একটি বিশেষ প্রতিবেদন ছেপেছে। দক্ষিণ জেলা বিএনপি বিভক্তি বেড়েছে, জুয়েলকে অব্যাহতিতে উশৃঙ্খলা ফেরানি বলে এই প্রতিবেদনের শিরোনাম এবং ঈদে ঘরে ফেরা নিয়ে গুচ্ছ প্রতিবেদন আছে, যেখানটায় বলা হচ্ছে মিলছে না দূরপাল্লার বাস টিকিট নেই বলে দ্বিগুণ ভাড়া আদায় এবং শেষ দিনে অর্ধেক টিকিট বিক্রি হয়নি, ট্রেনের অগ্রিম টিকিটের বিক্রির হাল নিয়ে এই 2টি প্রতিবেদন এবং চট্টগ্রাম নগরীর সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে আগুন, পুড়ল 2টি দোকান। এই হলো চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম। আজ আমাদের সাথে প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত রয়েছেন চট্টগ্রামের তরুণ সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আজহার মাহমুদ। স্বাগত জানাই আপনাকে।
আমরা শিরোনামগুলো এতক্ষণ পড়ছিলাম, যেটিতে প্রায় সবকটি কাগজে হকার উচ্ছেদ নিয়ে পুলিশ হকারের যে সংঘর্ষ, এটি একটি উদ্বেগময় পরিস্থিতি তৈরি করেছে, এটি নিয়ে খবর আছে। আপনি কেমন মনে করছেন ঈদের আগে এই যে উচ্ছেদ অভিযান এবং এখানটায় অবৈধভাবে দখল করে রাখার যে প্রক্রিয়া এবং পুলিশকে বাধা দেওয়া, এটি কেমন একটি পরিবেশ যেন তৈরি করলো? আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যেটা জানতে পেরেছি মানে অনলাইন গণমাধ্যমগুলি গতকাল থেকেই এবং আজকের কাগজে, সেটা হচ্ছে ওরা আসলে সড়কে বসার চেষ্টা করেছিল, যেটা আসলে এই মুহূর্তে সবাই শপিং করতে আসছে, নিউ মার্কেট এলাকায় প্রচণ্ড ভিড়। ঠিক এই পরিস্থিতিতে আসলে মানে ফুটপাতে বসা তো একদিকে অপরাধী, এর মধ্যে যদি ওরা মূল সড়কে নামতে চায়, বসতে চায়, তাহলে সেক্ষেত্রে তো এটা আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। সেই জন্য পুলিশ হয়তো তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই ক্ষেত্রে তারা পুলিশের উপর চড়া হয়েছে বলে আমি শুনেছি। সেক্ষেত্রে কোতোয়ালির ওসিও বললেন যে হ্যাঁ, ওরা পুলিশের গায়ের উপর হাত তোলার চেষ্টা করেছে, 400 জনের অধিক হকার। তখনই গিয়ে ওনারা হয়তো স্টেপ নিতে গেছেন এবং ওনারা কয়েকজন আহত হয়েছেন। এটা নিঃসন্দেহে আমি বলবো যে এটা আসলে পলিটিক্যালি, এটা এই ধরনের বিষয় সমাধানের জন্য অবশ্যই পলিটিক্যালি একটা উদ্যোগ নেওয়ার বিষয় থাকে। আমাদের মাননীয় মেয়র সাহেব আছেন, কিংবা মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন সাবেক মেয়র সাহেব আছেন, ওনারাও যদি এটা সমাধানের জন্য ওনারাও আমি মনে করি উদ্যোগী হয়ে আসা উচিত। শুধুমাত্র পুলিশের পক্ষে এটা সমাধান করা কঠিন হয়ে। আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পার্বত্য অঞ্চল সহ চট্টগ্রামের পাহাড়গুলোর যে ধস এবং প্রাণহানি, এতে কদিন পর পর কিংবা বছরান্তে এই ধরনের ঘটনা হচ্ছে, এটি থেকে আসলে উত্তরণের উপায় কি? অনেকেই বলছেন সচেতনতার অভাব, প্রাতিষ্ঠানিক যে পদক্ষেপ সেটির অভাব। আপনি তৃণমূলের একজন প্রতিবেদক হিসেবে কেমন মনে করছেন? সচেতনতা বলতে যে মানুষগুলি আসলে পাহাড়ের পাদদেশে থাকছে বা পাহাড়ের উপরে থাকছে, তারা যে অনেক বেশি সচেতন হওয়ারও কথা নয়, কিন্তু তারা বেশিরভাগই হচ্ছে রুট ক্লাস লেভেলের পিপল। সো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি পার্সোনালি, সেটা হচ্ছে প্রশাসনকে এই ক্ষেত্রে কঠোর ভূমিকা নিতে হবে। যে শুষ্ক মৌসুমে যখন তারা গিয়ে সেখানে ঘর বাঁধে, তখনই আসলে স্টেপটা নিতে হবে যে না, এখানে ঘর কোনোভাবে বাঁধা যাবে না। তারা যাতে ইউটিলিটি সার্ভিস না পায়, বিশেষ করে চিটং সিটির কথা যদি আমরা বলি, আর সেটা হচ্ছে এখানে যদি ইউটিলিটি সার্ভিসে যদি অফ করে দেওয়া হয়, আমার মনে হয় যে 50% সমস্যার সমাধান হয়ে যাবে। আর পাহাড়ে যেটা ঘটেছে সেটা আসলে মানে এটা আসলে খুবই মর্মান্তিক, এবং পাহাড়িরাও বলছে ওরা গত 50 বছরে এই ধরনের ঘটনা দেখেনি। এখন যেটা হয়েছে, পাহাড় ধস হয়তো এর আগে হয়েছে, বিভিন্ন সময় হয়ে থাকে, কিন্তু মানে এখন হয়তো লোকজন পাহাড়ের পাদদেশে থাকছে বিদায় বেশি, সেই কারণে এই হতাহতের সংখ্যাটা বেড়ে গিয়েছে, এটা আমার মনে হয়। আবাসন সংকট থেকে মূলত এটির। হ্যাঁ, আবাসনের বিষয় আছে, কিন্তু এখানে আরও কিছু বিষয় বলা হচ্ছে যে আগে ওখানকার স্থানীয় যারা আদিবাসী আছেন, তারা পাহাড়ে মানে প্রয়োজন ছাড়া তারা যেখানে সেখানে ঘর বাঁধতেন না, বা কিংবা তারা একটা সংঘবদ্ধ হয়ে একটা জায়গায় থাকার একটা প্রবণতা ছিল। কিন্তু যখন আসলে বলা হচ্ছে যে যখন মানে এটা নিয়ে হয় যদিও পক্ষে বিপক্ষে আলোচনা আছে, সেটা মানে বলা হচ্ছে বাঙালি যারা আছেন তারা আসলে যখন এই পাহাড়গুলিতে ঘর বাঁধতে যাচ্ছেন, তখন দেখা গেল একটা পাহাড়ের পাদদেশে একজন ঘর বাঁধলেন, তখন দেখা গেল তার পাশের পাহাড়ে এটা খালি পড়ে আছে, তখন একজন ওখানকার পাহাড়ি যিনি আছেন তিনিও চেষ্টা করছেন যে মানে কিছু জায়গা অন্তত ওনার দখলে হলেও থাক। এই ধরনের প্রবণতাগুলি থেকেও এই বিষয়টা বেড়ে গেছে বলে আমি শুনেছি, এটা কয়েকটা মাধ্যমে। উদ্বেগ, আশঙ্কা এবং দুঃখের খবরের পাশাপাশি কাল চট্টগ্রাম নগরবাসীর জন্য একটি সুখের খবর, আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার যেটি উদ্বোধন হয়েছে একাংশ, এটিকে কেন্দ্র করে মানুষের যে আশাবাদ কিংবা শঙ্কা কেমন মনে করছেন আপনি? এটি আমি প্রথমেই বলবো, এটি অবশ্যই ইতিবাচক একটি ব্যাপার পুরো চিটাগাংয়ের জন্য, ইভেন পুরো কান্ট্রির জন্য। এই জন্যই যে মানে আমাদের দেশের আসলে যে কোনো প্রকল্পের ইতিহাসে মানে নির্দিষ্ট সময়ের আগে মানে স্টার্ট করা হতে পারে, সেটা কিছু অংশ এখনো বাকি থাকতে পারে, অন্তত 1 বছর আগে। আর এটা 2018 সালের জুন মাসে সম্ভবত এটার কাজ শেষ হওয়ার কথা, কিন্তু তার আরও 1 বছর আগে এটা আসলে চালু করে দেওয়া, এটা আমি বলবো নিঃসন্দেহে সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম এটার জন্য ধন্যবাদ পেতে পারেন। আর যেটা বিষয়ে মানুষের উদ্বেগ বলতে, এই স্বভাবতই মানুষ খুব বিষয়টা আমি দেখেছি কালকে বিকেলে মানুষ এই বিষয়টা এনজয় করছে, যে নতুন একটি ফ্লাইওভার হয়েছে। এখন গাড়ি কতটুকু চলবে, প্রথম দিন চলেছে, গাড়ি কতটুকু চলবে কিংবা সেটা আসলে সময়ের ব্যাপার, সময় বলে দেবে যে আসলে এটি কতটুকু ব্যবহার হচ্ছে কিংবা কতটুকু হচ্ছে না। আর বাকি যে কাজগুলির কথা বলা হয়েছে সেগুলো কিন্তু ঈদের পরে শেষ করার কথা বলেছে সিডিএ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি নির্ধারিত সময়ের প্রায় 10-11 মাস আগেই এই ধরনের একটি প্রকল্প খুলে দেওয়া যায়, আমি মনে করবো পুরো দেশের জন্য এটা অনুকরণীয় প্রকল্প, এবং প্রত্যেকটা প্রকল্পই এরকম হওয়া উচিত।
একটু খানিকটা রাজনীতি নিয়ে কথা বলতে চাই। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অনেক পরিবর্তন সংস্কারের প্রচেষ্টা চলেছে, উত্তরেও অব্যাহত রয়েছে। চট্টগ্রাম মহানগর অনেক আগেই ঘর গোছানোর কাজ শুরু করেছে। একইভাবে আওয়ামী লীগও পরিবর্তন কিংবা দলকে আরো সুসংগঠিত করার একটি চেষ্টা চলছে। আগামীর যে জাতীয় নির্বাচন, আজকের কাগজের শিরোনামেই আছে যে আমাদের প্রধানমন্ত্রী সাবেক বিরোধী দলীয় প্রধানকে বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি নিতে। তো নির্বাচনমুখী রাজনীতি চট্টগ্রাম পরিপ্রেক্ষিত কেমন মনে করছেন আপনি? আমার যেটা মনে হচ্ছে যে আসলে দুটি দলই তো মানে আমরা যদি সেন্ট্রালি চিন্তা করি, সেটা হচ্ছে দুটি দলই ইতিমধ্যে কিন্তু ভেতরে ভেতরে নির্বাচনের জন্য প্রিপারেশন নিচ্ছে অলরেডি। এখন মানে শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, ওনারা যে দোষারোপের রাজনীতি কিংবা একে অপরের প্রতি যে মানে এটা আসলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এটা এখনো আছে। কিন্তু সত্য কথা হচ্ছে দুদলই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আর চিটংয়ের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা বলবো যে চিটংয়ের যারা আছেন তারাও মনোনয়ন পাওয়ার জন্য নতুন অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আবার পুরনোরা অনেকে পাবেন না বলে শোনা যাচ্ছে। সেটা আসলে আরো সময় লাগবে, মানে এত দ্রুত আসলে বোঝা যাচ্ছে না। সামনের সময়গুলো অবশ্যই আরো 2 বছর তো আছে, 1 বছরের মধ্যে বোঝা যাবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের তরুণ সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আজহার মাহমুদ। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ যোজনা। রিয়াজ হায়দার, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।